একটা নির্জন পাহাড়ি বাংলো, চারপাশে ঘন কুয়াশা, আর সেখানেই একা একা বসবাস করে একজন ঘোস্ট রাইটার, যে তার লেখনীর মাধ্যমে কাল্পনিক চরিত্র এবং গল্প লেখে। কিন্তু তার নিজের জীবনের গল্পটাই যেন ধীরে ধীরে একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। অন্যদিকে হঠাৎ করে একদিন তার এই একঘেয়েমি জীবনে আসে এক রহস্যময়ী মেয়ে, যার অতীত কি কেউ জানে না। তাদের দুজনের মধ্যেই তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন বাস্তব আর কল্পনার সীমারেখাটা ধীরে ধীরে মুছে যেতে থাকে। আর এই মুভির শেষ দৃশ্যটি আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমরা যেটা দেখছি সেটা কি সত্যিই আসল, নাকি এর আড়ালেও লুকিয়ে আছে অন্য কোনো গল্প। চলুন আজ শিশেপুর গোলক ধাঁধায় হারিয়ে যাওয়া যাক এবং এর রহস্য খুঁজে বের করার চেষ্টা করি। কারণ আজকের মুভিটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যেটা আপনার চিন্তা ভাবনাকে নিয়ে খেলবে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ একটি মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, শিশেপ্পু। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুটা হয় ড্যামের পাশে জঙ্গলের ঘেরা একটা বাড়িকে দেখিয়ে, যে বাড়িটার আশপাশটা ঘেরা হয়েছিল একটা রাবার বাগান দিয়ে। আর এই নির্জন বাড়িটিতে থাকে পাবি। কিন্তু আশেপাশের যে রাবার বাগানটা রয়েছে সেটা পাবির নয়, বরং পাবির বন্ধুর বাবার। কিন্তু তাহলে পাবি এখানে কেন থাকে? আসলে এই এরিয়াতে মানুষ একেবারেই কম থাকে, যার ফলে পাবি এখানে থেকে শান্তিতে আর মনোযোগ দিয়ে তার লেখালেখির কাজটা করতে পারে। কারণ এই জায়গাটাই ছিল একেবারে শান্ত আর নিরিবিলি, যেটা একজন লেখকের জন্য আদর্শ জায়গা। পাবি এই বাড়িতে একেবারে একা থাকে এটা বললে একটু ভুল হবে, কারণ এই বাড়িতে কুমার নামের আরও একজন লোক যাওয়া আসা করে। এই কুমার রাবার বাগানেই কাজ করে, রাবার গাছগুলোর কাটার কাজ করে। এছাড়া সেই কাজ শেষ হবার পরেই সে রান্নাবান্নাও করে পাবির জন্য। রান্না করে রেখে সে চলে যায় আবার। অর্থাৎ কুমার সকালবেলাতে আসতো, কাজ করত, রান্না বান্না করত, আবার সন্ধ্যায় চলে যেত। এটাই ছিল কুমারের রুটিন। আর অন্যদিকে পাবির রুটিন ছিল সে সারাদিন মনোযোগ দিয়ে শুধু তার লেখাটা লিখবে। এরপরেই এখান থেকে বেশ খানিকটা দূরে একটা গ্রামে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম আঞ্জু। আঞ্জু তার লেখাপড়া শেষ করে ফেলেছিল, কিন্তু তারপরেও সে ট্রেনিং করার নামে তার বান্ধবীর কাছেই হোস্টেলেই থেকে গিয়েছিল। আসলে সে একটা ভালো জবে জয়েন করতে চাইছিল, কারণ তার বাড়িতে তার অসুস্থ বাবা আর মা ছাড়া আর কেউ নেই। আর এই জন্যই আঞ্জু চাইছিল একটা ভালো জব করে সে তার পরিবারকে দেখাশোনা করবে। এছাড়া সে চাইছিল তার বাবার চিকিৎসাও করাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনিং শেষ হওয়ার পরেও সে চাকরি পায়নি। তার মা তাকে কল করে আর বলে, তোমার ট্রেনিং তো শেষ, তুমি এখনো কেন বাড়ি আসছো না? আঞ্জু একটু মন খারাপ করেই বলে, আমি কালকেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। আঞ্জুকে দেখা যায় সেখানে নিজের ব্যাগপত্র গোছাচ্ছিল। এদিকে আবারও পাবিকে দেখানো হয় রাতের বেলা সে লেখালেখি করছিল, কিন্তু তখনই দেখা যায় কারেন্ট চলে যায়, যার ফলে সে লেখালেখি বাদ দিয়ে বাড়ির সামনেই বসেছিল। আর তখনই দেখতে পায় দূরে মন্দিরে ঘন্টার বাজছে, আর মন্দিরে পুজো দেবার জন্য সেই রাস্তা দিয়ে কিছু মানুষ যাচ্ছে। আসলে সেখানকার মানুষগুলো মন্দিরে যাবার জন্যই শুধু এই রাস্তাটা ব্যবহার করে, এছাড়া সেখানে তেমন কোনো মানুষ দেখা যায় না। এইদিকে পরের দিন সকালবেলাতেই আঞ্জুকে দেখা যায় তার বান্ধবীকে বিদায় জানায়, কারণ সে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। তখন তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে সে কিভাবে যাবে। তখনই আঞ্জু বলে সে আসলে পাশের জঙ্গলের রাস্তা দিয়ে যাবে, কারণ সেই দিকটা অনেকটা শর্টকাটের মতো কাজ করে। অন্যদিকে পাবিকে দেখা যায় সে সকালবেলা উঠেই সে তার সকালের খাবার বানাচ্ছিল, আর এরই এক ফাঁকে সে তার বন্ধুকে কল করে। তার বন্ধু পাবিকে বলে, তোমার গল্প লেখার কি হলো, সেটা কত দূর? পাবি বলে সে অনেকটা এগিয়েছে, আর একটু হলেই গল্পটা শেষ হয়ে যাবে। আর এরপরেই দেখা যায় পাবি নিজেকে একেবারে একা মনে করে। আসলে পাবি এখানে একা থাকতে থাকতে একাকিত্বের মধ্যে ডুবে গিয়েছিল। আর একাকিত্ব যে কি জিনিস সেটা আমরা অনেকেই হয়তো জানি। এই জন্য পাবি তার মন ভালো করার জন্য জঙ্গলের ভেতরের দিকে হাঁটতে যেতে শুরু করে। পাবি কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ করে খেয়াল করে খাদের নিচে থেকে একটি মেয়ে ওঠার চেষ্টা করছে। আর যখনই পাবি তার কাছে যায়, মেয়েটি তাকে দেখে একবারে সেন্সলেস হয়ে পড়ে। আর তখনই দেখা যায় সেই মেয়েটি আর কেউ নয়, আঞ্জু। আঞ্জুকে দেখে মনে হচ্ছিল তার ওপরে কেউ হয়তোবা হামলা করেছে, আর সে প্রচন্ড ভয় পেয়েছিল। এইদিকে পাবি যখন আশপাশটা ভালো করে দেখে, হঠাৎ করে খাদের ভেতরে তার চোখ পড়ে। সেখানে আরও একটি লোক ঠিক একই রকম অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল। পাবি বুঝতে পারে এই লোকটা এবং আঞ্জুর মধ্যে কিছু তো একটা হয়েছিল।
পাবি আঞ্জুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার অবস্থা ভালো ছিল না। আর এই জন্য পাবি বাধ্য হয়ে আঞ্জুকে সেই বাড়িতে নিয়ে আসে। আর এর কিছুক্ষণ পরেই দেখা যায় পাবি আসলে সেই লোকটাকেও সেই বাড়িতেই নিয়ে এসেছিল। পাবি এতক্ষণ একাই ছিল, কিন্তু এখন হঠাৎ করে অপরিচিত দুইজন লোক তারই বাসায়, কিন্তু তারা দুজনেই অজ্ঞান। পাবি ভাবতে থাকে এখন সে কি করবে। যাই হোক, কিছুক্ষণ ভাবার পরে সে ভাবে সে তার বন্ধুকে কল করে সাহায্য চাইতে পারে। আর এই জন্য যখনই সে তার মোবাইলটা বের করবে, সে দেখতে পায় সেটা সুইচ অফ। আর তখনই পাবির মনে পড়ে হয়তোবা অঞ্জু এবং সেই লোকটাকে খুব তাড়াহুড়ো করে আনতে যেয়ে তার মোবাইলটা একবার পড়ে গিয়েছিল, হয়তোবা সে পড়েছেই মোবাইলটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ পাবি এখন কারোর সাহায্য চাইতে পারবে না। এর কিছুক্ষণ পরেই দেখা যায় অঞ্জুর জ্ঞান ফেরে। অঞ্জু তখন প্রচন্ড ভয় পেতে শুরু করে আর বারবার আশপাশটা দেখে যে সে এখন কোথায় রয়েছে। পাবি তখনই তার কাছে এসে বলে, তোমার ভয় পাবার কোনো কারণ নেই, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আসলে খাদের ওপরে ওঠার পরে তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে, আর সাহায্য করার জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। অঞ্জু তখন একটু ধীরে ধীরে স্থির হয়, কিন্তু যখনই তার চোখটা পড়ে পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকা সেই লোকটার ওপরে, তখন সে আরো বেশি ভয় পেয়ে যায়। তখন পাবি তাকে স্থির করে বলে, তোমাদের মধ্যে কি হয়েছে, এই লোকটা কে, আর সে কেন তোমার ক্ষতি করতে চায়? আঞ্জু তখন বলে, আসলে এই লোকটা তার ক্ষতি করার চেষ্টা করছিল, তার সাথে জোরাজোরি করছিল। আঞ্জু প্রচন্ড ভয় পেয়ে যখনই খাদে থেকে উপরে ওঠার চেষ্টা করে, সেই লোকটার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তখনই আঞ্জুর পায়ে বাড়ি খেয়ে সেই লোকটার নিচে পড়ে যায় এবং সে তার মাথায় আঘাত পায়। আর তখনই হয়তোবা তার এমন অবস্থা হয়েছে। পাবি দেখতে পায় সেই লোকটার মাথা গড়িয়ে রক্ত পড়ছিল, আর এই জন্য সে বুঝতে পারে লোকটাকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ তার অবস্থা তেমন ভালো নয়। কিন্তু তখনই আঞ্জু বলে, আপনি কেন একে হসপিটালে নিয়ে যাবেন? একে হসপিটালে নিয়ে যাবার কোনো দরকার নেই। যে লোক একটা মেয়েকে একা পেয়ে তার সাথে জোরাজোরি করে, তার ক্ষতি করার চেষ্টা করে, এমন লোককে হসপিটালে নিয়ে যাওয়ার কি দরকার? আঞ্জুর কথা শুনে একেবারেই চুপ হয়ে যায় পাবি। আর এরপরেই আঞ্জুর কথা মতো সেই লোকটাকে পাশের ঘরেই রেখে দেয় পাবি। কিন্তু তারপরেও পাবি সারা রাত একেবারে টেনশনে ঘুমাতে পারছিল না, জেগেছিল পুরো রাত। কারণ তার একাকী একঘেয়েমি জীবনে হঠাৎ করে একদিনের ভেতরে এত কিছু হয়ে গেছে, সে ভুলতেই পারছে না বিষয়টা। অন্যদিকে দেখা যায় পরের দিন সকালবেলাতেও পাবি চেক করে দেখে সেই লোকটার জ্ঞান ফেরেনি। তখনই আঞ্জু সেখানে চলে আসে। পাবি তাকে বলে, এখন অবশ্যই আমাদের কারো সাহায্য নেওয়া দরকার, কারণ এই লোকটার অবস্থা ভালো নয়। আসলে গতকালকেই আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তোমার মোবাইল রয়েছে যেখান থেকে আমরা কাউকে কল করে সাহায্য চাইতে পারি? আঞ্জু বলে, আমার মোবাইলটা হয়তো বা আমার ব্যাগে, আর ব্যাগটা তো সে খাদেই পড়ে রয়েছে। ব্যাগটা তোমাকেই আনতে হবে, কারণ আমি পায়ের ব্যথায় হাঁটতে পারছি না। পাবি বলে, ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি এখনই নিয়ে আসছি। ভাবি এরপরেই চলে যায় সেই লোকেশনে যেখানে গতকাল সে আঞ্জুকে পেয়েছিল, আর দেখতে পারে খাদের মধ্যেই পড়ে রয়েছে আঞ্জুর ব্যাগটা। সাথে সাথে আঞ্জুর ব্যাগটা সে নিয়ে আসে, কিন্তু সেই সময়ে পাবির চোখ এড়িয়ে যায় একটা জিনিসের ওপর থেকে, কারণ সেই ব্যাগের পাশেই পড়েছিল একটা মোবাইল। আর সেই মোবাইলটা ছিল অজ্ঞান হয়ে যাওয়া সেই লোকটার। সেখানে একটা কলও আসে, কিন্তু সিগন্যাল উইক থাকার কারণে কলটাও কেটে যায়, যার ফলে পাবি সেটার আর হদিস পায় না। এদিকে পাবি যখনই বাড়ি আসে সে হতবাক হয়ে যায়, কারণ সেখানে আঞ্জুর রক্তাক্ত অবস্থায় বসেছিল, কারণ অঞ্জু সেখানে সেই লোকটাকে মেরে ফেলেছিল। পাবি প্রচন্ড ভয় পেয়ে যায় আর অঞ্জুকে বলে সে এমনটা কেন করলো। অঞ্জু বলে, আসলে এই লোকটা শুধু গতকালকে নয়, বেশ কয়েকদিন ধরে তাকে প্রচন্ড পেরেশান করছিল। এমনকি সে যেখানে থাকতো তার আশেপাশেই সে ঘোরাফেরা করছিল, তাকে প্রচন্ড ডিস্টার্ব করছিল। আর আঞ্জু এতে তার উপরে প্রচন্ড রেগেছিল, আর আজকে সে তার সব রাগ এই লোকটার উপরে ছেড়ে দিয়েছে। কিন্তু পাবির বিপদে পড়ে যায়, কারণ আগেই আমরা জেনেছি এই বাসাটা আসলে পাবির নয়, পাবির বন্ধুর। আর সে তাকে শুধুমাত্র এখানে থাকতে দিয়েছে ভরসা করে। আর এখন যদি পাবির বন্ধু এটা জানতে পারে যে সেখানে একটা মার্ডার হয়ে গেছে, তাহলে তার বন্ধু পাবিকে জীবিত থাকতেই মেরে ফেলবে। যাই হোক, পাবি নিজেকে সামলে নিয়ে আঞ্জুকে বলে, যদি লোকটা তোমাকে এভাবে ডিস্টার্ব করছিল, তাহলেও তুমি ওকে খুন কেন করতে গেলে? তুমি তো চাইলেই ওর নামে কেস করতে পারতে, আইনি ব্যবস্থা নিতে পারতে। আঞ্জু বলে, আসলে এইসব লোকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা কেস করে কিছুই হবে না। আসলে আইনের ব্যবস্থা বা কেস করতে গেলে কেউ আমাদের মতো অসহায় মেয়েদের কথাই শোনে না, আর এই জন্য আমি সেটার একটা পার্মানেন্ট ব্যবস্থা করে ফেলেছি। কথাগুলো শোনার পরে পাপির একটু মায়া হয় আর বলে, ঠিক আছে, তুমি টেনশন করো না, দেখি কি করা যায়। এরপরেই আঞ্জু পাবিকে বলে, এরপরে আমার কি হবে আমি জানি না, কিন্তু
তোমার কোনো টেনশন নেই। আমি খুনটা করেছি, তুমি আমাকে দেখে ফেলেছো, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না, আর আমার জন্য তোমাকে কোনো বিপদেও পড়তে হবে না। পাবি বলে, সেটা না হয় ঠিক আছে, কিন্তু এখন কি করব সেটাই বুঝতে পারছি না, কারণ এই ডেড বডিটাকে এখানে মাটি চাপাও দেওয়া যাবে না। কারণ এখানে শুধু আমিই নয়, কুমার নামের একজন থাকে, আর সেই রাবার বাগানেই কাজ করে। এছাড়া এই রাবার বাগানের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি সে খুব ভালো করে জানে। তাই আমরা যদি এখানে এই লাশটাকে মাটি চাপা দিই কোথাও, সে খুব সহজেই আমাদের ধরে ফেলবে, কারণ কুমার সারাদিনই এই রাবার বাগানেই কাজ করে। তখনই আমরা জানতে পারি আসলে কুমার 2 দিনের জন্য কোথাও ছুটিতে গিয়েছিল, আর এই জন্য গতকাল এবং আজকে এখনো কুমারের দেখা পাওয়া যাচ্ছিল না। পাবি আঞ্জুকে জানায় কুমার 2 দিন পরে আসবে, আর এই জন্য এই 2 দিনের মধ্যে আমাদের এই ডেড বডিটাকে নিয়ে যে কোনো কিছু একটা করতে হবে। আসলে ইতোমধ্যে আঞ্জুর কথাগুলো শুনে আঞ্জুর প্রতি মায়া হতে শুরু করেছিল পাবির, আর এই জন্য সে পুলিশ ডাকার পরিবর্তে আঞ্জুকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল। কিছুক্ষণ ভাবার পরে পাবি সেই ডেড বডিটাকে একটা কাপড়ের সাথে পেঁচিয়ে দেয়, আর সেটাতে আঞ্জু তাকে সাহায্য করে। এরপর এই দুইজনের ডেড বডিটা নিয়ে পাশেরই একটা পরিত্যক্ত বাথরুমে ফেলে রাখে, আর এরপরেই দুজনে সেই ডেড বডিটা নিয়ে সেখানেরই একটি বাথরুমে লুকিয়ে রাখে, আর অন্য একটি বাথরুমে যেয়ে আঞ্জু গোসল করে নেয় এবং তার শরীরে লেগে থাকা রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। বাইরে আসার পরে আঞ্জু পাবিকে বলে, যতক্ষণ না পর্যন্ত এই ডেড বডিটাকে আমরা কোনো কিছু করতে পারছি, তুমি এখান থেকে কোথাও যাবে না। আঞ্জু এতে রাজি হয়ে যায়। এরপরে আঞ্জু বলে, কিন্তু এই ডেড বডিটাকে আমরা কি করব? তখনই পাবি খাবার খেতে খেতে বলে, এখান থেকে সামনের দূরত্বেই একটা ফাঁকা জায়গা রয়েছে, আমরা সেখানে এই ডেড বডিটাকে ধামাচাপা দিয়ে দিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে তার আগে একটা রোড রয়েছে, আর সেই রোডে প্রত্যেক দিনই মানুষ মন্দিরে যাওয়া আসা করে। তাই ডেড বডিটাকে মাটি চাপা দিতে যেয়ে যদি কেউ আমাদের দেখে ফেলে, তাহলেই আমরা ফেঁসে যাব। আর সেখানে এখন একটা পুজো চলছে, তাই পুজো শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আঞ্জুও রাজি হয়ে যায়। এরপরে রাত হয়ে যায়। দেখা যায় রাতে দুজনেই ভয় পাচ্ছিল, কারণ নির্জন একটা এরিয়াতে তাদের সামনে রয়েছে একটা লাশ, আর তারা দুজন অপরিচিত মানুষ। এরপরে হঠাৎ করেই কারেন্ট চলে যায়। আঞ্জু যাতে ভয় না পায়, এই জন্য আঞ্জুর রুমের সামনে সে একটা মোমবাতি জ্বালিয়ে দেয়, আর পাবি রুমের বাইরেই শুয়ে পড়ছিল। এরপরে তারা দুজনেই কথা বলছিল যে কুমার যখন 2 দিন পরে চলে আসবে, তখন তারা ঠিক কি কি বলবে, যে মেয়েটা কে, এখানে কি করে আসলো, এছাড়া সেই ডেড বডিটা নিয়ে তারা কি করবে, এই সব কিছু নিয়ে তারা আলোচনা করছিল। এইদিকে পরের দিন সকালবেলাতেই দেখা যায় কুমার চলে আসে আবারও কাছে, আর মেয়েটিকে সেখানে দেখার পরেই কৌতূহলটি এসে জিজ্ঞেস করে মেয়েটিকে। তখন পাবি তাকে অর্ধেকটা সত্য বলে যে এই মেয়েটা ট্রেনিং শেষ করার পরে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তার মাঝে কেউ তাকে ফলো করছিল, তার ক্ষতি করার চেষ্টা করছিল, যার ফলে মেয়েটি ভয় পেয়ে পালিয়ে এখানে আশ্রয় নেবার জন্য চলে আসে। কিন্তু পালানোর সময় মেয়েটি ব্যথা পেয়েছিল, আর এই জন্য সে এখানে সুস্থ হওয়া পর্যন্ত থেকে যাবে। কুমার তখন আঞ্জুকে জিজ্ঞেস করে কে তাকে ফলো করছিল, সে কি সেই লোকটাকে চেনে। আঞ্জু বলে না, সে তাকে পার্সোনালি চেনে না। এরপরে কুমার তাদের কথা বিশ্বাস করে নেয়, আর যেহেতু আঞ্জু পায়ে অনেকটা ব্যথা পেয়েছিল, তাই তার কাছে থাকা মেডিসিন সে তার পায়ে লাগিয়ে দেয়, এমনকি প্লাস্টিক ব্যান্ডেজও করে দেয়। এছাড়া সে আঞ্জুকে অ্যাডভাইস দেয় ধীরে ধীরে হাঁটার জন্য, এতে তার পায়ের ব্যথাটা অনেকটাই ঠিক হয়ে যাবে। কিন্তু পাবি দেখতে পাচ্ছিল আঞ্জু সেই ভাঙা পা নিয়ে ঠিকঠাকভাবে হাঁটতে পারছিল না। এছাড়া এবড়ো থেবড়ো রাস্তায় তার হাঁটা চলা করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। এই জন্য সাথে সাথে পাবি সেখানে কয়েকটা পাথর ফেলে একটা টেম্পোরারি সিঁড়ির মতো বানিয়ে দেয়। আঞ্জু যখন গোসল করে ফিরে আসার পরে এই সিঁড়িটা দেখে সে খুশি হয়ে যায়, কিন্তু তারপরেও আঞ্জু 2 পা একসাথে নাড়াতে পারছিল না, এই জন্য সিঁড়ি বাওটাও তার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। এটা দেখে পাবি তার দিকে একটা লাঠি ধরে, আর সেটা বেয়েই আঞ্জু উপরে উঠে আসে। এইদিকে পাবির ভেতরে বারবার প্রশ্ন জাগছিল, তার এই জায়গাটাতে এমন একটি মেয়ে থাকে যার সম্পর্কে সে কিছুই জানে না, উপরন্তু সেই মেয়েটি একজনকে খুনও করে ফেলেছে, আর সে পুলিশকে বলার পরিবর্তে সেই মেয়েটিকে সাহায্য করছে। পাবি এই পুরো কথাটা কুমারকে জানায় না, কিন্তু বলে সে যে আঞ্জুকে সাহায্য করছে এটা কি ঠিক হচ্ছে। কুমার বলে, এতে ভুল কি আছে, একটা মেয়ে বিপদে পড়েছে আর তুমি তাকে সাহায্য করছো, এতে তো খারাপের কিছু আমি দেখছি না। বেচারি পায়ে ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না, এখন যদি ওকে আমরা বের করে দেই ও কোথায় বা যাবে, একা একটা মেয়ে, সুস্থ হলে দেখবে একাই চলে যাবে, তোমার টেনশন করতে হবে না। আসলে কুমার তো জানতো না অঞ্জু এখানে বসে একটা মার্ডার করে ফেলেছে। এরপরেই সন্ধ্যার সময় কুমার চলে যায় তার বাসায়, অর্থাৎ সেখানে পাবি আর আঞ্জু দুজনেই ছিল।
রাতের বেলা যখন তারা বাইরে বসেছিল তারা দেখতে পায় মন্দিরের পুজো শেষ করে বেশ কয়েকজন লোক বাড়ি ফিরছিল। এখনো অনেক লোকের বাড়ি ফেরা বাকি রয়েছে। আসলে মন্দিরের সেই উৎসবটা আরো 2 দিন চলবে, তাই এই 2 দিন পরেই তাদের সেই বডিটা সেখানে দাফন করতে হবে। হঠাৎ করে আঞ্জু পাবিকে বলে বসে যে তুমি আমাকে সাহায্য কেন করছো। পাবি বলে এই প্রশ্নটা আমি নিজেকেও করেছি, কিন্তু এর উত্তর আমি জানি না, আমি কেন তোমাকে সাহায্য করছি। আঞ্জু বলে আসলে হয়তো আমার আপন লোক হলেও আমাকে এতটা সাহায্য করতো না যেটা তুমি আমাকে করছো, যেভাবে তুমি আমার বিপদে পাশে দাঁড়িয়েছো। আঞ্জু এরপরেই তার পরিবারের ব্যাপারে বলতে থাকে, তার পরিবারের অবস্থার ব্যাপারে বলতে থাকে। আঞ্জু বলে যে করেই হোক আমার একটা চাকরি লাগবে, আর চাকরি নিয়েই আমি আমার পরিবারের হাল ধরতে চাই। ওই সময়টাতে কথা বলতে বলতেই বাতাসের কারণে মোমবাতিটা নিভে যায়, আর এরপরেই আঞ্জু ভেতরে চলে যায়, আরও একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে আসে। এরপরেই পাবি আর আঞ্জু নিভে যাওয়া মোমবাতিটা যখন জ্বালাতে যাবে ঠিক ওই সময়টাতে দেখা যায় ভুলক্রমে পাবির সাথে আঞ্জুর হাতের স্পর্শ লেগে যায়। আর ঠিক তখনই কয়েক মুহূর্তের জন্য পাবি আর আঞ্জু যেন অন্য কোথাও হারিয়ে যায়। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। চারপাশে ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতরে পাবি আর আঞ্জু একে অপরের সামনে দাঁড়িয়েছিল। চারপাশে রোমাঞ্চকর এক পরিবেশ, আর সেই পরিবেশের মধ্যেই তারা কয়েক মুহূর্তের জন্য অন্য এক জগতে হারিয়ে গিয়েছিল। এরপরে অঞ্জু হঠাৎ করেই নিজেকে ফিরে পায়, আর সেখান থেকে ভেতরে চলে যায়, কিন্তু পাবি অঞ্জুর দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল। পরের দিন সকালবেলাতেই পাবি যখন ওয়াশরুমে যায় সে দেখতে পায় সেখান থেকে প্রচন্ড গন্ধ বের হচ্ছিল, কারণ পাশে পরিত্যক্ত ওয়াশরুমে থাকা সেই লাশটা পচতে শুরু করেছে, আর সেখান থেকেই বিকট গন্ধ বের হতে শুরু করেছে। বাইরে আসার পরে সেই ওয়াশরুমের দরজা খোলার পরে এটা আঞ্জুও বুঝতে পারে, আর এই গন্ধটা তাদের জন্য একটা বিপদ হতে পারে। এরপরে পাবি একটা আইডিয়া বের করে, সেই পরিত্যক্ত বাথরুমের ভেতরে বড় একটা ড্রামও ছিল, আর এই জন্য সাথে সাথে জঙ্গল থেকে সে একটু মাটি নিয়ে আসে, আর ড্রামের ভেতরে সেই লাশটাকে ভরে দেয়। এরপরে ওপর দিয়ে মাটি দিয়ে দেয়, যাতে করে সেই লাশটা থেকে বের হওয়া গন্ধ অনেকটাই কমে যায়। আর এরপরেই ওপর দিয়ে মুখটা বেঁধে দেয়। আর এরপরে পাবি যখন নিজেকে পরিষ্কার করছিল সব কাজ শেষ করে, তখনই কুমার সেখানে চলে আসে। কুমার সেখানে আসার পরে সে বাজে গন্ধটা পায়, আর জিজ্ঞেস করে এই বাজে গন্ধটা কিসের। তখন আঞ্জু আর পাবি বলে তারা সকালবেলা উঠেই দেখেছে এখানে একটা বড় ইঁদুর মরে পড়ে রয়েছে, আর কিছুক্ষণ আগেই সেটা তারা মাটি চাপা দিয়ে আসলো। কুমার বলে ঠিক আছে, বাজে গন্ধ দূর করার জন্য রাবার বাগানের পাশেই একটা মেডিসিন রাখা আছে, সেখান থেকে মেডিসিনটা এনে পোড়াতে শুরু করো, সেটার স্মেলে এই বাজে স্মেলটা চলে যাবে। তখনই কুমারের এমন স্বাভাবিক কথাবার্তায় তারা দুজনেই বুঝতে পারে কুমার তাদের সেই ইঁদুর মারার গল্পটা বিশ্বাস করে নিয়েছে। এরপরে পাবি কুমারের কথা মতো সেটাই করে, যার ফলে গন্ধটা দূর হয়ে যায়। সন্ধ্যায় কুমার কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলা আঞ্জু আর পাবি দেখা যায় সে কেমিক্যালটা আবারও পুড়িয়ে চারপাশে সেটা ঘ্রাণ দিয়ে দিয়েছিল, যাতে করে সেই ডেড বডির বাজে গন্ধটা বাইরে না আসতে পারে, কারণ ওই সময়টাতে মন্দিরের অনেক লোকেরাই সেখান দিয়ে যাওয়া আসা করে। তাদের নাকে একবার দুর্গন্ধটা চলে গেলে আবারও তাদের কোনো একটা অজুহাত দিতে হবে। এরপরে যখন তারা দুজনেই রাতে খাবার খেতে বসে তখনই দেখা যায় কারোরই খাবার খেতে ইচ্ছে করছিল না। আসলে পাবি যখনই সকালবেলা লাশটা দেখেছিল, পচা গলার লাশটা, আর সেটাকে সে কিভাবে হাত দিয়ে ধরে ড্রামের ভেতরে চাপা দিয়ে দিয়েছে, এইসব দৃশ্য বারবার তার মনে আসছিল, আর এই জন্য খাবার খেতে না পেরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আঞ্চি যখন পাবিকে এই অবস্থায় দেখে সেও খাবার ছেড়ে উঠে চলে যায়। পরের দিন সকালবেলাতেই আবারও কুমার আসে, আর সেখানেই সে আঞ্জুর পায়ের ব্যান্ডেজটা খুলে দেয়। আঞ্জু এখন মোটামুটি ভালোভাবে হাঁটতে পারছিল, এটা দেখে তারা সবাই খুশি হয়। অন্যদিকে পাবি কুমারকে বলে সেখানে একটা জেনারেটরের ব্যবস্থাও করে নেয়। এদিকে অবসর সময় দেখা যায় পাবি আঞ্জুকে নিজের লেখা গল্পগুলো পড়ে শোনাচ্ছিল, যেটা আঞ্জুর কাছে বেশ ভালো লাগে। এদিকে রাতের বেলা যখন কারেন্ট চলে যায় তখন তারা সেই জেনারেটর অন করার চেষ্টা করে, কিন্তু আঞ্জু প্রথমে ট্রাই করলেও সেটা পারছিল না। এজন্য আঞ্জুকে সরিয়ে দিয়ে যখনই পাবি সেটা ট্রাই করতে যাবে, আবারও ভুলবশত তারা এক অপরের হাতকে স্পর্শ করে ফেলে। আঞ্জু এর পরে তাড়াতাড়ি সেখান থেকে বাইরে চলে আসে, নিজের হাত পরিষ্কার করছিল। ঠিক তখনই সে দেখতে পায় পাবি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর এটা তার কাছে একটু অদ্ভুত মনে হয়, বাজে মনে হয়। আর তখনই সে ভাবতে শুরু করে ধীরে ধীরে পাবির ব্যবহার কেমন যেন বদলে যাচ্ছে, আর পাবির এই বদলে যাওয়া ব্যবহারটা তাকে সেই মৃত লোকটার কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। এছাড়া পাবি যে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, এই বিষয়টাকেও তাকে খুব বাজেভাবে পেন দিচ্ছে। আর একটা সময় আঞ্জুর মনে হতে থাকে পাবিও হয়তোবা মৃত সেই লোকটার মতোই।
এরপরে আঞ্জু ওয়াশরুমের চাবিটা নিয়ে নিচের দিকে যেতে থাকে, যে ওয়াশরুমের ভেতরে সেই লাশটা রাখা ছিল। তখনই পাবি সামনে আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাচ্ছ? আঞ্জু তখন উল্টো প্রশ্নের উত্তর না দিয়ে রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমন অদ্ভুত ব্যবহার কেন করছো? আঞ্জুর প্রশ্নটা হয়তোবা পাবি বুঝতে পেরেছিল, এই জন্য সে তাকে বলে, তোমার আমাকে ভুল বোঝার কোনো দরকার নেই। আর কুমার এখন বাইরেই কাজ করছে, তাই সেই ওয়াশরুমে যাবার কোনো দরকার নেই। কুমার দেখলে সন্দেহ করতে পারে। এছাড়া পুজোর শেষ হতে আর বেশি সময় বাকি নেই। পুজোর শেষ হলেই সেই ডেড বডিটা আমরা চাপা দিয়ে দেব। আঞ্জু বলে সেও সেটা চাইছে, এখানে তার আর থাকতে ভালো লাগছে না। আসলে আঞ্জু ভেবেছিল পাবিও সেই লোকটার মতোই, আর পাবিও তাকে বাজে নজরে দেখছে, আর এই জন্যই লাশটা কোনো মতে দাফন করে সে এখান থেকে চলে যেতে চাইছিল। এরপরেই তারা যখন তিনজন একসাথে বসে খাবার খাচ্ছিল, তখনই কুমার আঞ্জুকে বলে, সে আশেপাশে অনেকে জিজ্ঞাসা করেছে, আঞ্জু যেমন লোকের কথা বলেছে এখানে তেমন লোক নেই যে আঞ্জুকে ডিস্টার্ব করতে পারে, তাই হয়তোবা সেই লোকটা দূরে থেকে এসেছে। এইদিকে রাতের বেলা যখন আঞ্জু ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে সে একটা দুঃস্বপ্ন দেখতে থাকে। সেই লোকটাই আবারও আঞ্জুর কাছে ফিরে এসেছিল এবং তার গলা চেপে তাকে মারার চেষ্টা করছে। আঞ্জু তখন নিজেকে ছাড়ানোর জন্য চিৎকার করছিল, আর তখনই সে চিৎকারটা শুনতে পেয়ে সেখানে চলে আসে পাবি এবং আঞ্জুকে শান্ত করে। এই সময় পাপি আঞ্জুর বিষয়টা খেয়াল করে যে আঞ্জু পুরোপুরি একটা মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। এখনো সেই লোকটার দুঃস্বপ্ন তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, আর এই জন্য সে তাকে আগলে রাখে, শান্ত করে। পরের দিন সকালবেলাতেই দেখা যায় পাবি আঞ্জুকে বলে, চলো আমরা বাইরে একটু ঘুরে আসি, বাইরের দিকে একটু হেঁটে আসি। আঞ্জুও রাজি হয়ে যায়। এরপরে পাবিকে দেখা যায় আঞ্জুকে নিয়ে পাশেরই একটা পুকুরে চলে আসে, ড্যামের মতো জায়গায়। আর সেখানেই তারা মাছ ধরার চেষ্টা করে। সেখানে তারা বসেও ছিল একে অপরের সাথে। আসলে গতকাল রাতেই আঞ্জু নিজের ভুলটা বুঝতে পেরেছে, সে পাবিকে ভুল বুঝেছিল, আর এই জন্য সে তার কাছে ক্ষমা চায়। অন্যদিকে পাবি বলে, আসলে আমারও তোমাকে লুকিয়ে ওইভাবে দেখাটা ঠিক হয়নি, কিন্তু তুমি টেনশন করো না, এখানে তোমার ভয় পাবার মতো বা ক্ষতি হবার মতো কোনো কারণই নেই। এরপরেই তারা দুজনে সেখানে আরো কিছু কথা বলে, আর এরপরেই মাছ ধরে মাছ নিয়ে যখন আবারও ফিরে আসে, তারা দেখতে পায় কুমার ইতোমধ্যে চলে এসেছিল। এছাড়া ফোনে সে রাজেশের সাথে কথা বলছিল, আর তাকে এখানে আসার ঠিকানা বলছিল। তখনই পাবি তাকে জিজ্ঞেস করে সে কার সাথে কথা বলছে আর কে এখানে আসবে। কুমার বলে, আসলে বাথরুমের পাইপটা নষ্ট হয়ে গিয়েছে, আর সেটা ঠিক করার জন্যই সে মিস্ত্রিকে ডেকেছে, আর তার নামই রাজেশ। কথাটা শুনে তারা দুইজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এখন যদি সেই লোকটা এসে বাথরুমে পাইপ ঠিক করতে যায় তাহলে সেই লাশের ব্যাপারটা ধরা পড়ে যাবে, কারণ লাশটা তখনও সেখানেই ছিল। তাই এখন যে করেই হোক সেই লোকটা আসার আগেই সেই লাশটাকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। তারা কোনোভাবেই আর পুজো শেষ করার অপেক্ষা করতে পারবে না। তারা কি করবে বুঝতে পারছিল না। ঠিক ওই সময়টাতে কুমারের কাছে আবারও রাজেশ কল করে আর বলে সে আজকে একটা কারণে আসতে পারবে না, কিন্তু কাল সকালে ঠিকই আসবে। আর তখনই তারা হাঁপ ছেড়ে বাঁচে, আর তারা দুজনেই সিদ্ধান্ত নেয় আজকে রাতের বেলায় যখন মন্দিরে যাতায়াতের লোকগুলো কম হয়ে যাবে, তখনই সেই ফাঁকে তারা লাশটা দাফন করে ফেলবে। রাতের বেলায় দেখা যায় তারা অপেক্ষা করছিল মন্দিরের যাতায়াতের লোকগুলো কখন কম হবে। আর একটা সময় সুযোগ পেয়ে সেই ড্রামটা নিয়ে তারা একটা নির্জন জায়গায় চলে আসে, আর সাথে সাথেই পাবি সেখানে গর্ত করে সেই লাশটা ধামা চাপা দিয়ে দেয়। এছাড়া সেটার ভেতরে যে মাটি ছিল, এছাড়া সেখানে কিছু ময়লা আবর্জনাও সেখানেই ফেলে দেয়, যাতে করে সেখান থেকে যদি কোনো দুর্গন্ধ বের হয় মানুষ মনে করে ময়লা আবর্জনারই দুর্গন্ধ বের হচ্ছে। ঠিক তখনই তারা দেখতে পায় সেখান দিয়ে দুজন লোক আসছে। তাদের দুইজনকে দেখে তারা দুইজন তো প্রচন্ড ভয় পেয়ে যায়। পাবি আর আঞ্জুর শিরদাঁড়া দিয়ে ঠান্ডার রক্তের স্রোত বয়ে যায়। এখন তারা কি করবে? তারা সে জায়গায় চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে সেই দুইজন লোকের নাকে অদ্ভুত এক বাজে দুর্গন্ধ আসে। তারা ভাবছিল এমন বাজে দুর্গন্ধ কোথা থেকে আসবে, কিন্তু চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর এই জন্য তারা আর খোঁজে না। তারা ভাবে হয়তোবা কোনো জঙ্গলি জানোয়ার মরে পড়ে রয়েছে, দিনের বেলা আসলে সেটাকে খুঁজে বের করতে হবে। অবশেষে সেই লোক দুটো সেখান থেকে চলে যায়, আর এতে করে আঞ্জু আর পাবি হাঁপ ছেড়ে বাঁচে। যাই হোক, তারা তাদের কাজ সম্পূর্ণ করে সেখানে ফিরে আসে, আর আঞ্জু সেই ওয়াশরুমটাকে খুব ভালো করে পরিষ্কার করে দেয়, কারণ সেখান থেকে তখন একটা বাজে স্মেল আসছিল। আঞ্জু আর পাবি যতটা পারা যায় পরিষ্কার করে ফেলে আর গন্ধটা কমিয়ে ফেলে। পরদিন সকালবেলাতেই দেখা যায় রাজেশ সেখানে চলে আসছিল, কিন্তু রাস্তার ভেতরেই সে একটা মোবাইল পায়, আর দেখা যায় এটা ছিল সেই মোবাইল যার ডেড বডিটা গতকাল রাতেই তারা মাটিতে পুঁতে ফেলেছে।
রাজেশ মোবাইলটা ওপেন করার চেষ্টা করে, কিন্তু সেটা বন্ধই ছিল। আর এই জন্য সে চুপচাপ মোবাইলটা তার কাছেই রেখে দেয়। এরপরে সেখানে আসে আর কাজ শেষ করে চলে যায়। রাতের বেলায় পাবিকে দেখা যায় সে তার গল্প লিখছিল। তখনই আঞ্জু সেখানে চলে আসে আর বলে, আমাদের সব কাজ শেষ, এখন হয়তোবা এখানে আমার থাকার আর কোনো প্রয়োজন নেই। আর এই জন্য আঞ্জু কালকে সকালেই এখান থেকে চলে যেতে চায়। অন্যদিকে পাবি তার কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে আঞ্জু যেন এখানে আরো কয়েকদিন থাকে, কিন্তু আঞ্জু সেটাতে একেবারেই না করে দেয়। কারণ আঞ্জু ইতোমধ্যে লাশটা দাফন করে দিয়েছিল। এছাড়া তার পাও ঠিক হয়ে গেছে। অন্যদিকে বাসায় যাওয়াটাও তার প্রয়োজন। পাবির এতে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তারও কিছু করার ছিল না। আর এই জন্য সে আঞ্জুকে আর ঠেকায় না। তখনই আঞ্জু বলে আসলে এই দুঃস্বপ্নটা সে ভুলে যেতে চায়। পাবির মন খারাপ হয়ে যায়, কারণ পাবি আঞ্জুর কাছে একটা দুঃস্বপ্ন। তখনই আঞ্জু বলে, কিন্তু তোমার কথা আমার মনে থাকবে সব সময়। আসলে এখন আমাকে ভালো একটা চাকরি খুঁজতে হবে তাড়াতাড়ি। যাই হোক, পরের দিন সকালবেলাতেই দেখা যায় আঞ্জু বের হয়ে পড়ে বাড়ি যাবার উদ্দেশ্যে। আর অটোতে উঠানো পর্যন্ত পাবি তাকে ছেড়ে দেবার জন্য আসে। কুমারও সেখানে চলে এসেছিল কাজে। আঞ্জু পাবি আর কুমারকে দুজনকেই বিদায় জানায়। যাবার সময় আঞ্জুকে পাবি নিজের নাম্বারও দিয়ে দেয় আর বলে যদিও তার মোবাইলটা এতদিন খারাপ ছিল, কিন্তু সে সেটা ঠিক করে ফেলবে খুব তাড়াতাড়ি। আঞ্জুও দেখা যায় পাবির নাম্বারটা সেখানে সেভ করে রাখে। এরপরে যাবার সময় দেখা যায় আঞ্জু পাবিকে হাঁক করে। আর এই সময়টাতে পাবি আবারও কয়েক মুহূর্তের জন্য অন্য কোথাও হারিয়ে যায়। যাই হোক, আঞ্জু দেরি না করে অটোতে উঠে বসে আর সেখান থেকে যেতে শুরু করে। পাবির অনেক কষ্ট হচ্ছিল আঞ্জুকে বিদায় দেবার জন্য, কিন্তু তারপরও কিছুই করার ছিল না। যাবার সময় আঞ্জু ভাবতে থাকে পাবি সত্যি খুব ভালো মানুষ, কারণ সেই রাতে যখন সে দুঃস্বপ্নে দেখে জেগে উঠেছিল পাবি তাকে শান্ত করেছিল এবং পুরোটা রাত তার পাশেই বসেছিল, অথচ একবারও তার গায়ে স্পর্শ পর্যন্ত করেনি। আর সকালবেলা যখন তার ঘুম ভেঙেছিল সে দেখেছিল পাবি ওই অবস্থাতেই সেখানেই বসেছিল। তখন আঞ্জুর মনে হতে থাকে সে ভুল বুঝেছিল। পাবি আর সেই লোকটা দুজনেই খুবই আলাদা। পাবি সত্যি একজন ভালো মানুষ। অন্যদিকে পাবি ভাবছিল যাই হোক না কেন আঞ্জুর সাথে সে যোগাযোগ রাখবেই। ঠিক তখনই একটা ছোট্ট টুইস্ট দেখা যায়। আঞ্জু তার মোবাইল থেকে পাবির নাম্বারটা ডিলিট করে দেয়। কিন্তু কেন? অন্যদিকে রাজেশ যখন সেই মোবাইলটা বাড়ি এনে চার্জে দিয়ে ওপেন করে তখন সে অবাক হয়ে যায়, কারণ সেই লোকটার ছবি ওয়ালপেপারে দেওয়া ছিল। আর হয়তোবা রাজেশ এই লোকটাকে চিনত, আর এই জন্য সে অবাক হয়ে গিয়েছিল। আর এখানেই এমন একটা নেভার এন্ডিং ক্লাইম্যাক্সের সাথে মুভিটা শেষ করে দেওয়া হয়। এখানে কয়েকটা প্রশ্ন থেকে যেতে পারে, সেগুলো ছোট্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখানে আঞ্জুর অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কারণ এখানে পাবি একাই বসবাস করত। একাকিত্ব তাকে ঘিরে ধরেছিল। আর সে একজন লেখকও ছিল, অর্থাৎ অনেক সময় সে কল্পনার জগতে হারিয়ে গিয়েছিল। অঞ্জুর এই ঘটনাটা হয়তোবা তার জীবনের একটা কল্পনা মাত্র। মুভির শেষের দিকে আমরা দেখি পাবি ধীরে ধীরে একা থাকতে থাকতে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সে তখন বিশ্বাস করতে শুরু করে আঞ্জু তার জীবনের একমাত্র সঙ্গী, যে হঠাৎ করেই তার জীবনে এসেছিল। কিন্তু ক্লাইম্যাক্সে সে পুরো গল্পটা উল্টে যায় সম্পূর্ণ। পাবি যখন আঞ্জুর অতীত সম্পর্কে জানতে পারে তখন রিভিল হয় আঞ্জু আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং সে পাবির নিজের মনের তৈরি এক কল্পনা মাত্র। আসলে পাবির অতীতে এক ভয়ঙ্কর ট্রমা ছিল। সে এখন একাকিত্ব নিয়ে বাঁচে, আর সেখান থেকেই নিজের সাবকনসিয়াস মাইন্ডে সে আঞ্জুকে ক্রিয়েট করে, যে তার সাথে কথা বলে, তাকে সঙ্গ দেয়, এমনকি তাকে ইমোশনালিও সাপোর্ট করে, হোক সেটা ক্রাইমের ব্যাপারেও, যেমনটা একজন মানুষ নিজেকে করে। আর শেষ দৃশ্যে আমরা বুঝতে পারি এই পুরোটা সময় পাবি আসলে একাই ছিল। আর পাবি যাকে এতদিন বাস্তব ভেবেছিল সে আসলে তার নিজেরই গিল্ট, অর্থাৎ অপরাধবোধ এবং একাকিত্বের প্রতিচ্ছবি। আর এভাবেই শিপ্পু আমাদের দেখায় মানুষের মস্তিষ্ক কখনো কখনো বাস্তবতার চেয়েও ভয়ঙ্কর গল্প তৈরি করতে পারে। এছাড়া এই মুভির নামটাই এই মুভির সবথেকে বড় হিন্টস। মুভির নাম হচ্ছে শিশেপ্পু, যার অর্থ হচ্ছে অবশিষ্ট বা যা বাকি থাকে। মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পরেও যেটুকু বাকি থেকে যায়, স্মৃতি, অনুভূতি বা ট্রমা, সেই বেঁচে থাকা অংশটাই হচ্ছে শিশেপ্পু। মুভিতে পাবির জীবনে ভয়ঙ্কর ট্রমার অতীত রয়েছে, যেটা পুরোপুরি সে ভুলে যেতে পারেনি। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও তার মনের ভেতরে সেই ট্রমার অবশিষ্ট অংশটাই রয়ে গেছে। আর সেই অবশিষ্ট অংশ অর্থাৎ গিল্ট, লনলিনেস আর পেইন থেকেই তৈরি হয় আঞ্জু। অর্থাৎ আঞ্জু কোনো বাস্তব মানুষ নয়, সে হচ্ছে পাবির মনে বেঁচে থাকাই ট্রমারই এক অংশ, অবশিষ্ট অংশ, আর যেটা তাকে কখনোই একা থাকতে দেয় না। তো আশা করি মুভিটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।